ড্রামাটির শুরুতেই আমরা ফিমেল লিড ভ্যাংকে দেখতে পাই। সে এখানে হসপিটালে ছিল। একটু বড় যখন তার জ্ঞান ফিরে এসেছিল, তার কাছে একজন নার্স চলে আসে। ভ্যাংকে এখানে জানানো হয়েছিল সে এখন প্রেগনেন্ট আর তার কাছে এখন 3টে বেবি রয়েছে। নার্স তো বলছিল তোমার এই খবরটি হসপিটালে যারা যারা শুনতে পেরেছে তারা সবাই অনেক খুশি হয়েছে। এখন তুমি তোমার ফ্যামিলির ফোন নাম্বার আমাকে দাও, আমি ফোন করে ওনাদেরকে জানিয়ে দিচ্ছি তোমার এই খুশির খবর। কিন্তু ভ্যাং তো এখানে তখন ওনাকে মানা করছিল যে প্লিজ আমার ফ্যামিলির কাছে ফোন করবেন না, আমার ফ্যামিলি যদি এটা জানতে পারে তাহলে তো ওরা আমাকে মারতে মারতে মেরেই ফেলবে, তাই প্লিজ কোনো কিছু বলবেন না। আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমরা দেখতে পাই ভ্যাংকে সে এখানে একটি হসপিটালের রুমে এসেছিল। হঠাৎ করে তার কাছে একটি ছেলে চলে আসে আর এই ছেলেটি হচ্ছে আমাদের ড্রামার মেন লিড। ওর নাম ছিল টিনশান। এখানে টিনশান একটু ড্রাঙ্ক অবস্থায় ছিল আর এখানে তখন ভ্যাংকে ধরে বলছিল তোমাকে জানি এখানে আমার কিছু শত্রুরাই পাঠিয়েছে যাতে করে আমাকে বরবাদ করতে পারে, কিন্তু আমি এরকম কোনো কিছুই হতে দেব না। ভ্যান অনেকটা বেশি ভয় পাচ্ছিল আর এখানে দেখা যায় তখন তো টিনশান বলছিল তো আমি তোমার মনের ইচ্ছাগুলো পূরণ করে দিচ্ছি, এইটা বলে এখানে জোর করে ভ্যাং এর সাথে তখন অন্যায় স্টেন্ড করেছিল। এরপরে ভ্যান বাড়িতে চলে এসেছিল। এখানে তার বাবাকে কারোর সাথে কথা বলতে শুনতে পায়, যেখানে তার বাবা বলছিল আমার মেয়ে কি কালকে ওখানে গিয়েছিল আর আপনাকে খুশি করতে পেরেছে, আমি তো ওকে ওখানে পাঠিয়েছিলাম। আসলে ভ্যাং এর বাবা একজনের কাছ থেকে অনেক বেশি টাকা নিয়েছিল তার কাছে ভ্যাংকে পাঠিয়ে দেওয়ার জন্য, আর কালকে এই কারণেই ভ্যাংকে জোর করে ওখানে পাঠিয়েছিল। এই সব কিছু জানার পর ভ্যাং তো অনেকটা বেশি অবাক হয়ে যায় আর তার বাবার সাথে দেখা না করে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। পরের সিনে আমরা দেখতে পাই টিনশানকে এখানে হসপিটালে এসেছিল তার মায়ের সাথে দেখা করতে, আর তার ফ্রেন্ড যার নাম ছিল ম্যাং তাকে বলছিল যে আমার মায়ের এখন কিরকম অবস্থা, তিনি কি এখন সুস্থ হয়ে উঠেছে। ম্যাং তাকে বলে দেখো তোমার মা তখনই সুস্থ হবে যখন তুমি একটি বিয়ে করে নেবে, আর উনি তোমার বিয়ে দেখার পরেই সুস্থ হয়ে যাবে। আর তুমি কি এখনো ওই মেয়েটিকে খুঁজে পাওনি যার সাথে তুমি কিছুদিন আগে নাইট স্পেন্ড করেছিলে, তোমার উচিত ওই মেয়েটিকে খুঁজে বের করা। টিনশান যাচ্ছিল তার মায়ের সাথে দেখা করতে, কিন্তু তখনই হঠাৎ করে টিনশান এই হসপিটালে ভ্যাংকে দেখতে পায়, আর ভ্যাং যখন এখানে টিনশানকে দেখতে পেয়েছিল ও তাড়াতাড়ি করে নিজের রিপোর্টটিকে লুকিয়ে ফেলে। টিনশান তাকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো আর তোমার কি হয়েছে। তখনই ডক্টর এসেছিল। টিনশানকে বলে আপনি আপনার মায়ের সাথে দেখা করতে যেতে পারেন। যেহেতু এসেছিল মায়ের সাথে দেখা করতে তাই ভ্যাংয়ের সাথে এখানে আর সেরকম কথা না বলে এখান থেকে চলে যায় মাকে দেখার জন্য। ম্যাং এখানে ছিল, বলতে থাকে তুমি এই টিনশানকে দেখে ভয় কেন পাচ্ছ, আমি ওর ফ্রেন্ড হই। নিজের পরিচয় দিতে চাচ্ছিল এখানে ভ্যাংয়ের কাছে, কিন্তু ভ্যাং তো তাড়াতাড়ি করে এখান থেকে ভয় পেয়ে চলে গিয়েছিল। আর ভ্যাংকে এরকম ভাবে চলে যেতে দেখে ম্যাংয়ের কাছে কিছুটা সন্দেহ মনে হচ্ছিল। তার মনে হচ্ছিল এই মেয়েটি হবে ওই মেয়েটি যার সাথে কিনা টিনশান নাইট স্পেন্ড করেছিল, তাই সেটা ভেবে খুশি হয়ে যায় আর এরপরে তাড়াতাড়ি করে ফোন করেছিল আর জানতে চাচ্ছিল এই মেয়েটির সম্পর্কে। অন্যদিকে আমরা দেখতে পাই টিনশানের মমকে। এখানে তো মমের কাছে একজন নার্স এসেছিল। নার্সটি বলছিল আপনি এখন সুস্থ হয়েছেন তাই বাড়িতে যেতে পারবেন, আর এখানে এটাও বলছিল হসপিটালে একটি মেয়ে এসেছিল, ওর কাছে 3টি বেবি রয়েছে, ওর ফ্যামিলি তো অনেক বেশি খুশি হবে। তখন ভিতরে টিনশান চলে এসেছিল তার মায়ের সাথে দেখা করতে। এখানে তার মা তাকে বলছিল যে তুমি কি করছো, তোমার অনেক বয়স হয়ে গিয়েছে, তোমার এখন 30 বছর হয়ে গিয়েছে, কিন্তু দেখো এখন পর্যন্ত তুমি কোনো মেয়ের সাথে দেখা করোনি আর তোমার কোনো গার্লফ্রেন্ডও নেই। নার্স বলেছে এই হসপিটালে একটি মেয়ে এসেছিল, ওর কাছে 3টা বেবি রয়েছে যেটা কিনা 10 বছর পর একবার হয়, আর এইটা যদি আমাদের ফ্যামিলিতে হতো তাহলে কত বেশি ভালো হতো, কিন্তু তোমার জন্য সেরকম কোনো কিছুই হচ্ছে না, তুমি তো বিয়ে করবে না। আমার মনে হয় আমি তোমার বিয়ে দেখতে না পেয়ে মারা যাব, আর তুমি কি এটাই চাও যে তোমার মা তোমার বিয়ে না দেখুক আর তোমার বেবিদেরকে না দেখেই মারা যায়। তুমি আসলে তোমার মাকে ভালোই বাসো না। তখনই ভিতরে চলে এসেছিল ম্যাং আর বলতে থাকে খুশি হয়ে যে টিনশানকে তুমি বাবা হতে চলেছো। কিছুদিন আগে যে মেয়েটির সাথে নাইট স্পেন্ড করেছিলে ওই মেয়েটি এখন প্রেগনেন্ট। অন্যদিকে আমরা দেখতে পাই ভ্যানের বাবাকে বলছিল যে তোমাকে আমি যেখানে পাঠিয়েছিলাম তুমি ওখানে কেন যাওনি, আর এখানে তো অনেক টাকাও বের করেছিল। ভ্যাংকে বলছিল তুমি তো বলো তোমার কাছে কোনো টাকা নেই, তাহলে তোমার বিছানা নিচে এগুলো কি করছিল। ভ্যাং তার বাবাকে বলে এইগুলো আমি অনেক কষ্ট করে জোগাড় করেছিলাম আমার মায়ের চিকিৎসা করার জন্য, তাই এই টাকাগুলো আপনি নেবেন না। এইগুলো যদি আপনি নিয়ে নেন তাহলে আমি কিভাবে আমার মায়ের চিকিৎসা করাবো, আমার কাছে কোনো টাকা থাকবে না। ওর বাবা বলে ঠিক আছে আজকে বাড়িতে একজন লোক আসবে আর তুমি যদি ওকে খুশি করতে পারো তাহলে অনেক বেশি টাকা পাবে, তখন তুমি তোমার মায়ের চিকিৎসা করাতে পারবে, তাই আমার কথা মতন কাজ করো। আর একটু পরেই তাদের বাড়িতে এরকম একটি ছেলে চলে আসে। এই ছেলেটির কাছ থেকে আসলে ভ্যাংয়ের বাবা অনেক টাকা নিয়েছিল ভ্যাংকে বিক্রি করে দেওয়ার জন্য। ওই ছেলেটিকে বলছিল আমার মেয়ে অনেকটা বেশি ইয়াং, আপনার কাছে অবশ্যই ভালো লাগবে, তাই আপনি ওকে এখান থেকে নিয়ে যেতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। ছেলেটি তো অনেক বেশি খুশি হয়েছিল আর ভ্যাংকে বলতে থাকে দেখো তোমার বাবা এখন তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে, তাই অবশ্যই তোমাকে আমার সাথেই যেতে হবে, এখানে থাকতে পারবে না। ভ্যাং বলে আমি আপনার সাথে কিছুতে এখান থেকে কোথাও যাব না। আর তারা দুজনে তখন এখানে ভ্যাংকে নিয়ে টানাটানি করছিল। ভ্যাং যেহেতু যাবে না তাই ওর বাবা এখানে মাথায় অনেক জোরে আঘাত করেছিল। ভ্যাং তখন এতে অজ্ঞান হয়ে যায়। এদিকে
অন্যদিকে ম্যাং তখন বলছিল এখানে টিনশানের মাকে যে ওই মেয়েটি এখন প্রেগনেন্ট হয়েছে, যার সাথে 1 মাস আগে নাইট স্পেন্ড করেছিল। আর ওই মেয়েটি এখন চেক আপ করার পর জানতে পেরেছে ওর কাছে এখন 3টা বেবি রয়েছে। আর এইসব কিছু জানার পর এখানে অনেক বেশি অবাক হয়ে যাচ্ছিল টিনশান বলে তুমি অবশ্যই মজা করছো, কারণ আমি জানি আমি বাবা হতে পারবো না। ম্যাং বলে এটা ভুল কথা, তোমাকে ডক্টর বলেছিল যে তোমার বাবা হওয়া একটু রিস্ক রয়েছে, কিন্তু ডক্টর তো এইটা বলেনি যে তুমি একেবারেই বাবা হতে পারবে না। তাই বিশ্বাস করো ওই মেয়েটি সত্যি প্রেগনেন্ট, আমার কাছে রিপোর্টও রয়েছে। আর ম্যাং তখন এই রিপোর্টটি দেখিয়েছিল টিনশানের মাকে। টিনশানের মা তো এটা দেখে অনেক খুশি হয়ে যায় আর বলছিল এর মানে হসপিটালে যে মেয়েটি এসেছিল যার কাছে 3টা বেবি ছিল ওটা আসলে আমাদের ফ্যামিলিরই বেবি হবে। আর 10 বছর পর যে 3টা করে বেবি হয় ওটা ফাইনালি এবার আমাদের ফ্যামিলিতে হতে চলেছে। তাই আমি ওই মেয়েটির সাথে দেখা করব আর ওই মেয়েটিকে আমার ছেলের সাথে বিয়ে দেব, যাতে করে তারা দুজনে খুশি থাকতে পারে। টিনশান তো তার মায়ের কথাগুলো শুনে একদম অবাক হয়ে যায়। আর এরপরে তার নিজের অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন করে বলেছিল ফ্যাং নামের মেয়ে সম্পর্কে যেন তাকে সবকিছু জানার পর বলে দেয়। সে জানতে চাচ্ছিল ফ্যাং মেয়েটি আসলে কেমন। তখন এখানে ম্যাং তাকে বলতে থাকে আমার মনে হয় না ফ্যাং নামের মেয়েটি খারাপ হবে, তুমি হয়তোবা মেয়েটিকে ভুল বুঝেছো। তুমি ভেবে দেখো যদি তোমার শত্রুরা ওই মেয়েটিকে তোমার রুমে পাঠাতো আর তোমাকে ড্রাগস দিয়ে এরকম একটি কাজ করাতে চাইতো, তাহলে পরের দিন দেখতে তোমাকে নিয়ে আর ওই মেয়েটিকে নিয়ে নিউজ বের হতো, যেটা একদমই হয়নি। একটু পরে আবারও টিনশানের কাছে তার অ্যাসিস্ট্যান্ট ফোন করেছিল আর সবকিছু বলে দেয়। বলছিল ওই মেয়েটির কোনো ভুল ছিল না, ওই মেয়েটির বাবা ইচ্ছা করে মেয়েটিকে ওই রুমে পাঠিয়েছিল আর তোমার সাথে ওই মেয়েটির দেখা হয়ে গিয়েছিল, কিন্তু মেয়েটি এই সব কিছু সম্পর্কে কোনো কিছুই জানতো না। সবকিছু জানার পর টিনশানের মনে হতে থাকে সত্যি তাহলে সে নিজেই ভুল করেছে, ওই মেয়েটির কোনো ভুল ছিল না। অন্যদিকে আমরা দেখতে পাই ফ্যাংকে। এখানে ফ্যাং তো ওই ছেলেটির সাথে ছিল, বাসার জন্য ওই ছেলেটিকে বলছিল আমার বয়ফ্রেন্ড রয়েছে আর আমি তাকে অনেক বেশি ভালোবাসি। ছেলেটি বলে এর মানে তুমি আর তোমার বাবা তোমরা দুজনে মিলে আমাকে ধোকা দিয়েছো, কারণ তুমি তো প্রথম থেকে অন্য কাউকে লাইক করো, এর মানে তুমি অবশ্যই এখন আর একদম ইনোসেন্ট নেই, তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমার অবশ্যই কোনো কিছু হয়েছে। তোমরা যেহেতু আমাকে ধোকা দিয়েছো তাই আমি তোমাকে একদমই ছাড়বো না। তখনই ভিতরে টিনশান এসেছিল, ওই লোকটিকে এখানে অনেক বেশি মারধর করেছিল আর এরপরে এখান থেকে বাঁচিয়ে নিয়েছিল ফ্যাংকে। পরের সিনে আমরা দেখতে পাই ফ্যাংকে, যেখানে ফ্যাংকে যখন জ্ঞান ফিরে আসে ও তো নিজের সামনে ম্যাংকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায় আর বলছিল তোমরা আমাকে হসপিটালে কেন নিয়ে এসেছো, আমি কিন্তু আমার বেবিদেরকে একদমই নষ্ট করতে চাই না। টিনশান ভিতরে আসে আর বলে তোমাকে কে বললো তোমাকে বেবিগুলো নষ্ট করতে হবে, আমি ওই বেবিদের ফাদার, তাই আমি এটা কিছুতেই নষ্ট করব না, তুমি ওই বেবিগুলোকে নিজের কাছেই রাখবে। পরের সিনে আমরা দেখতে পাই টিনশান এখানে ফ্যাংকে একটি কন্ট্যাক্ট পেপার দিয়েছিল, বলছিল এখানে 30 মিলিয়ন টাকা রয়েছে, তুমি এই টাকাগুলো নিতে পারবে। আর আর ওই দিন রাত্রে সব ভুলগুলো আমারই ছিল, আমি ভুল করে তোমার সাথে ওইরকম কিছু করেছিলাম, তোমার কোনো ভুল ছিল না। তাই আমি চাই বেবিগুলো হওয়া পর্যন্ত তুমি এখানে থাকো, কারণ আমাদের ফ্যামিলিতে বেবি খুব কম আসতে চাই, তাই আমি চাই না তুমি এই বেবিগুলো নষ্ট করে ফেলো। ফ্যাং বলে যে ওই দিন সব ভুলগুলো আপনার ছিল না, আমারও ভুল ছিল, আমার বাবা জোর করে আমাকে ওই রুমে পাঠিয়েছিল, কিন্তু আমি জানতাম না যে ওই রুমে আপনি আসবেন। আর আমার এত বেশি টাকাও চাই না, এখানে অনেক বেশি টাকা আছে, নিজের কাছেই রেখে দিন। টিনশানও এই টাকাগুলো নিজের কাছে রাখতে চায় না আর এখানে বলছিল ফ্যাংকে যতদিন পর্যন্ত এই বেবিগুলো পৃথিবীতে না আছে ততদিন তুমি চাইলে আমার বাড়িতেই থাকতে পারো, ওখানে তোমার কোনো সমস্যা হবে না। এরপরে যখন বেবিগুলো চলে আসবে আমি তো বেবিদের খেয়াল রাখবোই, তখন তুমি চাইলে লু ফ্যামিলিতে থাকতে পারো, আর যদি না চাও তাহলে না থাকবে, আমি তোমাকে এটা নিয়ে জোর করবো না। এখন তুমি ভেবে বলো তুমি কি করবে। আর এইসব কিছুতে তখন এখানে ফ্যাং রাজি হয়ে গিয়েছিল, কারণ সে চাচ্ছিল না তার বেবির কোনো ক্ষতি হয়ে যাক। এরপর সে টিনশানের সাথে টিনশানের বাড়িতে চলে এসেছিল। টিনশানের মা তো এখানে ফ্যাংকে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। ফ্যাংকে বলছিল আজ থেকে এটা তোমার বাড়ি, তোমাকে এখানে কোনো কাজ করতে হবে না, তুমি শুধু এখানে নিজের শরীরের প্রতি খেয়াল রাখবে যাতে করে বেবিদের আর তোমার কোনো ক্ষতি না হয়ে যায়। এরপরে তো এখানে ফ্যাংয়ের জন্য অনেক সুন্দর সুন্দর আর দামি দামি ড্রেস আর জুয়েলারি এই সব কিছু নিয়ে চলে এসেছিল। বলছিল ফ্যাংকে যে তোমার এর ভিতর থেকে যা যা পছন্দ ওই সব কিছু নিতে পারো, আর যেগুলো পছন্দ না ওইগুলো তুমি ফেলে দাও, আমরা তোমাকে আবারও নতুন নতুন সব জিনিসগুলো নিয়ে এসে দেবো। ফ্যাং বলে তার এইসব কিছুর কোনো দরকার নেই। এরপরে শ্যান্টিনের মা এখানে ফ্যাংয়ের হাতে তাদের ফ্যামিলির ব্রেসলেটটি পরিয়ে দিচ্ছিল, এটা দেখেও ফ্যাং অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে এটা আমাকে কেন দিচ্ছেন। শ্যান্টিনের মা বলে আমি যখন এই বাড়িতে এসেছিলাম তখন আমার শাশুড়ি মা এটা আমাকে দিয়েছিল, আর এখন যেহেতু তুমি এই বাড়িতে এসেছো তাই এখন এটা আমি তোমাকে দিচ্ছি। এরপর এখানে ফ্যাংকে একটি ব্লাইন্ড কার্ডও দিয়েছিল। অন্যদিকে ফ্যাংয়ের বাবাকে তখন ওই লোকটি অনেক বেশি মারধর করেছিল আর বলছিল তুমি কিভাবে আমাকে ধোকা দিতে পারো, আমার কাছ থেকে অনেক বেশি টাকা নিয়েছো,
তোমার মেয়ের নাম করে, কিন্তু তোমার মেয়ে তো একটি রিচ ছেলের সাথে রয়েছে, তাহলে তুমি এটা কিভাবে করতে পারলে? আর যদি এখন আমাকে টাকা ফিরিয়ে না দিতে পারো তাহলে আমিও তোমার অবস্থা অনেক বেশি খারাপ করে দেব। যেখান থেকে পারো আমার টাকাগুলো ফিরিয়ে দাও, নিজের মেয়েকে তো নিয়ে এসে দিতে পারোনি, এখন টাকা ফিরিয়ে দিতেই হবে। ভ্যাংয়ের বাবা বলে ঠিক আছে, আমাকে কয়দিনের সময় দিন, আমি নিয়ে এসে দেবো। এরপরে ভ্যাংয়ের সাথে দেখা করতে এসেছিল আর ভ্যাংকে বলছিল যে তুমি তো দেখছি তোমার পুরো গেটআপই চেঞ্জ করে ফেলেছো, মনে হয় কোনো রিচ ছেলেকে পটিয়েছো আর এখন তার সাথেই থাকছো, কিন্তু বাবার কথা ভাবছো না। আমি তো এখন ওই ছেলেটির হাত থেকে অনেক বেশি মার খাচ্ছি, যদি তুমি আমাকে ভালো দেখতে চাও তাহলে এক্ষুনি আমাকে 5 মিলিয়ন টাকা দেবে, যদি এমনটি না করো তাহলে আমিও তোমার সাথে খারাপ করব। ফ্যাং তার বাবাকে বলে তুমি এসব কি বলছো, তোমার মাথা ঠিক আছে তো? আমার কাছে এত বেশি টাকা কোথা থেকে আসবে, আমার কাছে কোনো টাকা নেই। কিন্তু এখানে তার বাবা কোনো কথা শুনছিল না, যে তুমি যে টাকা না দাও তাহলে আমি আবারও তোমার সাথে খারাপ করব। এখন তো একটি রিচ ছেলের সাথে থাকছো, যদি আমার কথা না শোনো তাহলে দেখবে আমি এইসব কথা সবাইকে বলে বেড়াবো। তখন তো ভয় পেয়ে যায় ফ্যাং, আর তার কাছে কিছু টাকা ছিল ওটা দিয়ে দেয় তার বাবাকে, বলছিল তুমি কিছুদিনের জন্য এটা রাখো, আমি পরে আবারও তোমাকে বাকি সব টাকাগুলো দিয়ে দেব। এরপরে ভ্যাং বাড়িতে চলে এসেছিল। এখানে শ্যান্টিনের মাকে বলছিল আমার বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, আমি জব করতে চাই, তাই আমাকে জব করতে দিন। শ্যান্টিনের মা বলে যে আমাদের লু ফ্যামিলি তো এখন অনেক বেশি গরিব হয়ে যায়নি যে তোমাকে জব করতে হবে, তুমি বাড়িতেই থাকবে, নিজের খেয়াল রাখবে, তোমার জব করার কি দরকার রয়েছে, আমরা তো আসি তোমার জন্য। কিন্তু এরপরেও ভ্যাং বলছিল আমাকে বাড়িতে বসে থাকতে ভালো লাগে না আর আমি জব করতে চাই, এটা আমার নিজের সিদ্ধান্ত, তাই আমি জব করতে চাই। তখন বাইরে শ্যান্টিন চলে এসেছিল, দুজনের সব কথাগুলো শুনতে পেরেছিল, তাই ওদের কাছে চলে আসে আর ভ্যাংকে বলছিল আমি তোমার সব কথাগুলো শুনতে পেরেছি, তুমি জব করতে যাচ্ছ ভালো কথা, তুমি জব করবে, কারণ এইটা তোমার লাইফ, তাই তুমি যা ইচ্ছে তা করতে পারো। কিন্তু এইটা আমি বলতে চাই, তুমি যদি জব করতেই চাও তাহলে তোমাকে আমার কোম্পানিতেই জব করতে হবে। এটা শোনার পর শ্যান্টিনের মা বলে যে হ্যাঁ শ্যান্টিন এটা ঠিক কথা বলেছে, তুমি শ্যান্টিনের কোম্পানিতে জব করবে, এতে করে শ্যান্টিন তোমার খেয়াল রাখতে পারবে, একসাথে দুটাই হয়ে যাবে, তুমিও জব করতে পারবে আর শ্যান্টিনও তোমার কেয়ার করতে পারবে। এরপরে রাতের সিন দেখানো হয়, যেখানে ফ্যাং তো শ্যান্টিনের জন্য একটি গিফট কিনেছিল, সে আবার এটাও বলছিল আমার কাছ থেকে এই ছোট্ট গিফটটি পাওয়ার পর শ্যান্টিন খুশি হবে, এইটা তো একদমই দামি কোনো গিফট না, জানি না এটা শ্যান্টিন নেবে কি নেবে না। তখনই শ্যান্টিন বাড়িতে এসেছিল অনেকটা বেশি ড্রাঙ্ক অবস্থায়, তাই তো ফ্যাং তাকে নিজের রুমে নিয়ে এসে শুয়ে দিচ্ছিল আর তাকে এখানে শোয়াতে গিয়ে এসে নিজেই তার উপরে পড়ে গিয়েছিল। শ্যান্টিন তখন ফ্যাংকে বলেছিল যে তুমি আসলে কি করতে চাচ্ছ? ফ্যাং তাকে বলে আমি কিছুই করতে চাচ্ছি না, আমি আপনার জন্য পানি নিয়ে আছি, এইটা বলে সে এখান থেকে উঠে যেতে নিচ্ছিল, বাট শ্যান্টিন তো তাকে একদমই উঠতেই দেয় না, আবারও নিজের ক্লোজে নিয়ে আসে আর কিস করতে শুরু করে ফ্যাংকে। ফ্যাং তো এসব কিছুতে অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিল, সে বলছিল আমার মনে হয় আজকে আপনি একটু বেশি খেয়ে এসেছেন, তাই নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। এরপরে ফ্যাং এখান থেকে উঠে চলে গিয়েছিল। এরপরে তো ভ্যাং কোম্পানিতে চলে এসেছিল। এখানে আমরা কোম্পানিতে শাও নামের একটি মেয়েকে দেখতে পাই। এই মেয়েটি বলছিল তোমার তো পড়াশোনা একদমই শেষ হয়নি, তাহলে তোমাকে কে এই কোম্পানিতে জব দিয়েছে, তোমার তো এখানে জব করা উচিত হবে না। একটু পরে এখানে ঝাও নামের একটি মেয়ে এসেছিল, মেয়েটি বলতে থাকে যে তোমরা সবাই এখানে এত বেশি কি নিয়ে কথা বলছো, আর ঝাওকে বলে দিয়েছিল এই কোম্পানির ম্যানেজার যে আজকে কোম্পানিতে ভ্যাং নামের একটি মেয়ে আসবে, তাই তুমি ওর একটু বেশি খেয়াল রেখো। এরপরে ঝাও এখানে ভ্যাংকে তার নাম জিজ্ঞাসা করে আর ভ্যাং তখন তার নাম বলেছিল। এইটা শোনার পর ঝাও সবাইকে বলে এই মেয়েটি আজ থেকে আমাদের নতুন একজন কলিগ, তাই এর সাথে ভালো ব্যবহার করবে। এরপরে আমরা দেখতে পাই ফ্যাংকে যখন সে এখান থেকে যাচ্ছিল তখন এখানে দেখতে পাই টিনশানকে। টিনশানকে দেখার পর বলছিল আপনি এখানে কি করতে এসেছেন? টিনশান তাকে কোনো কিছুই বলে না, উল্টো এখানে ফ্যাং যে তার জন্য গিফটটি কিনেছিল ওটা বের করে দেখায় আর বলে তোমার এটা কিন্তু আমার অনেকটা বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ আমার তো এইটুকু মনে আছে কালকে রাত্রে আমি অনেকটা বেশি ড্রাঙ্ক অবস্থায় বাড়িতে এসেছিলাম, তাহলে তখন কি তোমার সাথে কোনো খারাপ কিছু করেছিলাম? এটা শোনার পর ফ্যাং তো লজ্জা পেয়ে যায় আর এরপরে বলে যে না আপনি সেরকম কোনো কিছু করেননি। এরপরে তারা লাঞ্চ করতে যায়। এখানে ঝাও তখন বারবার শ্যান্টিনকে বলছিল তার সাথে লাঞ্চ করার জন্য, কিন্তু আমরা শ্যান্টিনকে দেখতে পাই সে তো নিজের লাঞ্চ করার সব জিনিসগুলো নিয়ে বসে পড়েছিল ভ্যাংয়ের কাছে, সে ভ্যাংয়ের সাথে লাঞ্চ করবে, যেটা দেখার পর ঝাও তো অনেকটা বেশি রেগে যাচ্ছিল যে কেন এমনটি করলো। আর সবাই বলছিল প্রেসিডেন্ট এই মেয়েটির বেশি খেয়াল রাখছে। এখানে আমরা দেখতে পাই শাওকে, সে মনে মনে বলছিল আমি জানি ঝাও শ্যান্টিনকে লাইক করে, আর আমি যদি এখন এই মেয়েটিকে কোম্পানি থেকে বের করতে সাহায্য করি তাহলে অবশ্যই ঝাও আমার উপরে খুশি হয়ে আমার প্রমোশন
প্রমোশন করিয়ে দেবে, তাই আমাকে কিছু করতে হবে। এরপরে সে চলে এসেছিল ভ্যাংয়ের কাছে। ভ্যাংকে বলছিল কোম্পানি যে ক্লিন করে ও আজকে আসতে পারেনি, তাই তোমাকে এখন এই কোম্পানিটা ক্লিন করতে হবে। প্রথমে তুমি বাথরুমে যাবে আর ওটা ভালো করে পরিষ্কার করবে। ভ্যাং এটা করছিল আর ও দাঁড়িয়ে থেকে দেখছিল। পরিষ্কার করা শেষ হয়ে গেলে আবারও এখানে ইচ্ছা করে কিছু জুস ফেলে দিয়েছিল আর বলছিল আবারও পরিষ্কার করো, নোংরা হয়ে গিয়েছে। ভ্যাং বলে আমি এক্ষুনি পরিষ্কার করলাম, আর তুমি জেনে বুঝে কেন বারবার আমার সাথে এমনটি করছো? তুমি আসলে কি চাও? আমার তো এই কাজটি না। সাহাব বলে তোমার কি মনে হয় তোমার কোনো যোগ্যতা রয়েছে এই কোম্পানিতে জব করার? তোমাকে তো দেখে মনে হচ্ছে এখনো 20 বছর হয়নি, তাহলে কিভাবে এই কোম্পানিতে জব করতে আসতে পারো? আমি তো তোমাকে এই কোম্পানি থেকে বের করেই ছাড়বো, তুমি এই কোম্পানিতে জব করতে পারবে না। তখন ভ্যাং বলেছিল আমি এই কোম্পানিতেই জব করব আর এখান থেকে একদমই রিজাইন নেব না। শাও রেগে গিয়েছিল, বলছিল ঠিক আছে আমিও দেখবো যে তুমি এখানে কিভাবে টিকে থাকতে পারো। এরপরে আমরা রাতের সিন দেখতে অনেক রাত হয়ে গিয়েছিল, কিন্তু এরপরেও ভ্যাং কোম্পানিতে কাজ করছিল। এই কারণে তার কাছে শান্তিন এসেছিল আর বলছিল অনেক রাত হয়ে গিয়েছে, তুমি বাড়িতে না গিয়ে এখনো কেন এখানেই বসে আছো? ভ্যাং বলে যে অনেক রাত হয়েছে কিন্তু আমার কাজ এখনো শেষ হয়নি, এই কারণে আমাকে একটু বেশি কাজ করতে হচ্ছে। কাজ শেষ হয়ে গেলে আমি চলে যাব। কিন্তু শান্তিন এখানে তাকে বলে তুমি কাজ না করে আগে নিজের খেয়াল রাখো, আর খাবার নিয়ে এসেছি এগুলো খেয়ে নাও। আর এরপরে সে নিজেই এখানে ভ্যাং এর যে কাজগুলো ছিল ওগুলো করতে শুরু করে, আর ভ্যাং এখানে শান্তিনের আনা খাবারগুলো খাচ্ছিল। পরের দিন ভ্যাং কোম্পানিতে আসার পর তার বানানো ওই প্রজেক্টের পেন ড্রাইভটি এখানে ঝাউকে দেয়। এরপরে ঝাউ যখন ল্যাপটপে ওটাকে ওপেন করতে নিয়েছিল, দেখা যায় এটা একদমই ওপেন হচ্ছিল না আর ওর ভিতরে কোনো কিছু ছিল না। শাও বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো কাজই ভালো করে করতে পারো না। আজকের এই প্রজেক্টটি আমাদের জন্য অনেকটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তুমি এটা এখন ওর কেন দিতে পারলে না? ঝাও বলে তুমি তো এখন সবকিছু একদম পুরো চেঞ্জ করে দিয়েছো, এরকমটা চলতে থাকলে তোমাকে এই কোম্পানিতে বেশি দিন রাখা যাবে না। তখনই ভিতরে ম্যানেজার এসেছিল। ম্যানেজার ঝাউকে বলে যে তোমরা এসব কথা বলা বন্ধ করো, আর ভ্যাং যে প্রজেক্টটি বানিয়েছে ওটা আমি প্রথমেই ঝাউয়ের ল্যাপটপে পাঠিয়ে দিয়েছি, তাই ঝাউ যেন ওটাকে চেক করে নেয়। ভ্যাংও বলছিল আমি তো পুরো কাজটা শেষ করেছি, তাহলে কিভাবে এমনটি হতে পারে? তোমরা ভালো করে চেক করে দেখো। এখানে ঝাউ বলে তুমি আমার মুখে মুখে কেন কথা বলছো? তখনই ভিতরে শান্তিন এসেছিল আর সবাইকে বলছিল তোমরা মিথ্যে বলা বন্ধ করো, আমি নিজে জানি ভ্যাং এই কাজটি করেছে। কিন্তু এরপরেও ঝাউ বলে ভ্যাং এই কাজটি করেনি। শান্তিন বলে আমি জানি ও কখনোই মিথ্যে কথা বলবে না, আর তুমি তোমার নিজের ল্যাপটপটি চেক করে দেখতেই পারো, ওখানে দেখবে তুমি তোমার প্রজেক্টটি পেয়ে যাবে। কোম্পানির প্রেসিডেন্ট বলাতে এসে এখানে ল্যাপটপটি চেক করে আর দেখতে পায় তার ল্যাপটপে সত্যি ভ্যাং এর বানানো ওই প্রজেক্টটি ছিল। এতে সব প্রমাণ হয়ে যায় ভ্যাং কোনো মিথ্যে কথা বলেনি। আর এখন এখানে ঝাউ ভালো সাজার জন্য সে সবার সামনে ভ্যাংকে সরি বলেছিল যে আমার চেক করতে ভুল হয়েছে। এরপরে শাও এখানে বাকি সব কলিগদেরকে বলছিল আমি এখন বুঝতে পেরেছি যে কেন প্রেসিডেন্ট এই মেয়েটিকে এত বেশি খেয়াল রাখে আর কেন এর সাথেই সবসময় থাকে। এখানে সবাইকে পিক দেখাচ্ছিল শ্যান্টিং আর ভ্যাঙে, তারা দুজনে একসাথে ছিল। এই সবকিছু দেখার পর সবারই তো এখানে সন্দেহ হতে থাকে। এরপরে শাও এখানে ভ্যাংকে বলছিল তুমি কোম্পানিতে আসার পর বারবার কেন ওয়াশরুমে যাও আর কেন তুমি বমিটিং করতে থাকো? তোমার তো 20 বছরও হয়নি, তাহলে তুমি কিভাবে প্রেগনেন্ট হতে পারো? আমার তো মনে হচ্ছে তুমি সত্যিই প্রেগনেন্ট। এখানে ভ্যাং তাদেরকে বলছিল এরকম কোনো কিছুই না, আমি এমনিতেই ওয়াশরুমে যাই। কিন্তু এরপরেও শাও এখানে সবার সামনে একটি মেডিসিন বের করেছিল আর বলছিল তোমরা কি এই মেডিসিন জানো? এটা এমন একটি মেডিসিন যেটা শুধুমাত্র প্রেগনেন্ট ওম্যানরাই নেয়, আর এইটা তো আমি ভ্যাংয়ের ব্যাগ থেকে পেয়েছি, তাই আমি শিওর এই মেয়েটি আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যেটা শাও তো ইচ্ছা করে ওই ব্যাগের ভিতরে রেখে দিয়েছিল যাতে করে ভ্যাংকে সবার সামনে অপমান করতে পারে। ঝাও বলে তুমি সত্যি প্রেগনেন্ট আর এই কথাটি লুকিয়ে তুমি কোম্পানিতে জব করতে চলে এসেছো। এই কোম্পানির রুলসে লেখা আছে যে প্রেগনেন্ট মেয়েরা এই কোম্পানিতে জব করতে পারবে না। ভ্যাং বলে আমি এই কোম্পানির কোনো রুলস সম্পর্কে জানতাম না আর আমি কোনো মিথ্যে কথা বলিনি, আমার কথা সবাই জানে। এরপরেও ঝাও আর শাও তারা দুজনে মিলে এখানে উঠে পড়ে লেগেছিল ভ্যাংকে কোম্পানি থেকে বের করে দেওয়ার জন্য। তখনই ভিতরে শ্যান্টিন চলে এসেছিল। টিনশান দেখতে পাই দুজনে মিলে এখানে ভ্যাংকে বুলিং করছিল, তাই রেগে ওদের দুজনকে বলে এখানে কি হয়েছে, তোমরা এরকম ব্যবহার কেন করছো? তখন এখানে ঝাও বলে যে এই মেয়েটি মিথ্যা কথা বলে আমাদের কোম্পানিতে এসেছে, এই মেয়েটি তো প্রেগনেন্ট আর এই কথা আমাদের কাউকেই বলেনি, লুকিয়েছে। টিনশান বলে আমি নিজে ওকে এই জবটি করার অফার দিয়েছি আর আমি ওর সম্পর্কে সবকিছুই জানি, তাই তোমাদেরকে আর কষ্ট করে ওর সম্পর্কে কোনো কিছু জানতে হবে না। আজকের পর থেকে ওকে নিয়ে আর কোনো কথা বলবে না। ঝাও অনেক বেশি জেলাস ফিল করছিল যে কেন টিনশান এই মেয়েটির জন্য এরকম করছে। এরপরে তো এখানে ভ্যাং অনেকটা বেশি কান্না করতে করতে টিনশানকে হাক করে নিয়েছিল। টিনশান যেহেতু তাকে সবার হাত থেকে বাঁচিয়েছিল এই কারণে। টিনশান বলে বাইরে যখন তোমাকে সবাই এত সব কথাগুলো বলছিল তাহলে ওখানে তুমি সত্যিটা কেন বলে দিলে না? তাহলে তো আর তোমাকে এত সব কথা
শুনতে হতো না। ভ্যাং বলে ওরা এমনিতেই ভাবছে যে আমার আর আপনার ভিতরে কোনো কিছু রয়েছে, আর আমি সব সত্যিটা বলে আপনাকে বিপদে ফেলতে চাচ্ছিলাম না। তখন এখানে টিনশান তাকে ধরে কিস করেছিল, বলেছিল যার যেইটা ভাবার ইচ্ছা ভাবুক। এরপরে তো শাওকে দিয়ে অনেক বেশি কাজ করতে থাকে কোম্পানির, আর এখানে শাও তো কাজ করতে থাকে বস যেহেতু অর্ডার করেছে তাই। টিনশান শাওকে বলে কাল থেকে তোমাকে আর এই কোম্পানিতে আসতে হবে না, তোমাকে আমি জব থেকে ফায়ার করছি। এইটা জানার পর শাও অনেক অবাক হয়ে যায় আর বলছিল কেন আমাকে ফায়ার করছেন, আমি তো কোনো ভুল করিনি। ম্যানেজার বলে তুমি ভ্যাংয়ের সাথে কিরকম ব্যবহার করেছো এইটা আমরা সিসিটিভি ফুটেজ দেখার পর বুঝতে পেরেছি, তাই তুমি কিভাবে ভাবলে যে বস তোমাকে এই কোম্পানিতে থাকতে দেবে? নিজের ভালো চাইলে এই কোম্পানি থেকে চলে যাও, আর কখনোই তুমি ভ্যাংয়ের পিছনে লাগার চেষ্টা করবে না। শাও বলে আমি এই সব কিছু ঝাওয়ের জন্য করেছি, আমি চেয়েছিলাম ঝাও খুশি হবে, তাই আমার কোনো ভুল নেই, আমাকে কোম্পানি থেকে ফায়ার করবেন না। কিন্তু টেনশন তার আর কোনো কথাই শোনে না, ওকে কোম্পানি থেকে ফায়ার করে দিয়েছিল যে নেক্সট টাইম আর আমার কোম্পানিতে আসবে না, তোমাকে যেন আমার কোম্পানিতে না দেখি। অন্যদিকে ঝাও তখন বলতে থাকে ফ্যাংকে যে তুমি আসলে কি জাদু করে আমাদের বস টিনশানকে ফাঁসিয়েছো, যার কারণে টিনশান তোমাকে এতটা বেশি সাপোর্ট করে। তোমাদের দুজনের আসলে সম্পর্ক কি? এইখানে ফ্যাং কোনো কিছুই বলে না ঝাওকে, সে চায় না তার জন্য টিনশান বিপদে পড়ে যাক। কোম্পানির বাইরে আমরা ভ্যাংয়ের বাবাকে দেখতে পাই, এখানে এসেছিল ভ্যাংয়ের কাছ থেকে টাকা নেওয়ার জন্য। তখন এখানে ম্যাং এসেছিল, ভ্যাংয়ের বাবাকে ধরে আর বলে আপনি কি এখানে কেন এসেছেন, আপনাকে তো এর আগে কখনোই দেখিনি। ফ্যাংয়ের বাবা বলে তুমি আমাকে ছাড়ো, এখানে আমি এসেছি আমার মেয়ের সাথে দেখা করতে। এতেই ম্যাং বোঝা যায় যে এইটা আসলে ভ্যাংয়ের বাবা, তাই বলছিল তাহলে আপনিই ওই খারাপ বাবা যার কারণে ভ্যাংকে এত কষ্ট সহ্য করতে হয়েছে, আর আপনাকে তো আমরা এখন পর্যন্ত কোনো শাস্তি দিতেই পারিনি, তাই যদি নিজের ভালো চান তাহলে এইখান থেকে চলে যান। আর ভ্যাংয়ের বাবাকে অনেক বেশি ভয় দেখিয়েছিল যাতে করে ভ্যাংয়ের সাথে আর দেখা করতে না আসে, আর আজকের পর থেকে যেন ভ্যাংয়ের কাছে এসে কোনো টাকা না চায়। যদি এমনটি করে তাহলে ওনার অনেক বড় ক্ষতি করবে ম্যাং। আর এরপরেও আমরা দেখতে পাই ভ্যাংয়ের বাবা তো ম্যাংয়ের কথাগুলোতে একদমই ভয় না পেয়ে ভ্যাংয়ের সাথে দেখা করতে চলে এসেছে। ভ্যাং তার বাবাকে দেখে ভয় পেয়ে যায় যে তুমি এখানে কিভাবে আসতে পারলে। ভ্যাংয়ের বাবা বলে 3 দিন ধরে আমি কোনো কিছু না খেয়ে আছি, আর তুমি কিনা এখানে এত বেশি আরাম করছো, তোমার বাবার কথা একদমই চিন্তা করোনি? তোমার কারণে এখন ওই গুন্ডা আমার কাছ থেকে অনেক বেশি টাকা পাবে, কারণ তুমি তো ওর কাছে যাওনি, তাই আমাকে এখন টাকা দেবে যাতে করে আমি ওর হাত থেকে বাঁচতে পারি। ভ্যাং তো তার বাবাকে বলে আমার কাছে কোনো টাকা নেই, আমি তোমাকে টাকা দিতে পারবো না। ভ্যাংয়ের বাবা তখন এখানে জোর করে ভ্যাংয়ের কাছ থেকে তার ব্যাগটি কেড়ে নিয়েছিল, আর ওই ব্যাগের ভিতরে এসে এখানে কার্ড দেখতে পায় যেটা টিনশনের মা দিয়েছিল ফ্যাংকে, আর এই কার্ডটি নেওয়ার পর তো ওখান থেকে পালিয়ে গিয়েছিল ভ্যাংয়ের বাবা। পরের সিনে আমরা দেখতে পাই যে এখানে টিনশনের সাথে ভ্যাং অনেক বড় একটি পার্টিতে এসেছিল। ভ্যাং তো অনেকটা বেশি নার্ভাস ছিল, বাকি মেয়েরা এখানে বলছিল আজ পর্যন্ত টিনশন কোনো মেয়েকে নিয়ে পার্টিতে আসেনি, তাহলে হঠাৎ করে এই মেয়েটিকে কেন নিজের সাথে করে পার্টিতে নিয়ে এসেছে, এই ছোট্ট মেয়েটিকে এই বড় পার্টিতে কিভাবে নিয়ে আসতে পারে। আর আমরা অন্য একটি মেয়েকে দেখতে পাই, ও তো তখন ঝাওয়ের কাছে ফোন করেছিল আর ঝাওকে বলছিল টিনশন তো এখানে পার্টিতে অন্য একটি মেয়েকে নিয়ে চলে এসেছে। ঝাও বলে তোমার কথা ভুল হচ্ছে, টিনশন এটা কখনোই করেনি আর আজকেও করবে না, টিনশন শুধুমাত্র আমার আর আমারই থাকবে। কিন্তু ওই মেয়েটি বলে যে তোমারই ভুল হচ্ছে, টিনশন সত্যি একটি মেয়েকে নিয়ে এই পার্টিতে এসেছে। ঝাও তো এটা জানতে পেরে অনেক বেশি রেগে যায় যে এখানে কিভাবে টিনশন এরকম একটি কাজ করতে পারে, আর রেগে ওদেরকে বলেছিল যেন মেয়েটিকে উচিত শিক্ষা দিয়ে দেয়। এরপর আমরা পার্টির সিন দেখতে পাই যেখানে ওই 3টি মেয়ে চলে এসেছিল ভ্যাংয়ের কাছে, ইচ্ছা করে এখানে ভ্যাংকে বুলিং করতে থাকে। ভ্যাংকে বলছিল এরকম দামি একটি ড্রেস পরে আসলেই তুমি তো আর রিচ হতে পারবে না, তুমি সবসময় একজন গরিবই থাকবে যে কিনা গ্রাম থেকে এখানে উঠে এসেছে। ভ্যাংকে অনেক কিছু বলে বুলিং করছিল। একজন তো এখানে ভ্যাংয়ের ওপরে পানি ফেলতে চাচ্ছিল, কিন্তু ভ্যাং তার হাতটি ধরে নিয়ে ওই মেয়েটির ওপরে পানি ফেলে দিয়েছিল। এতে করে মেয়েটি আরো রেগে যায়, রেগে এখানে ভ্যাংকে একটি থাপ্পড় মারতে নিচ্ছিল। তখনই টিনশন এসে ওই মেয়েটির হাত ধরে নিয়েছিল আর বলে তোমাদের সাহস কিভাবে হয় এমনটি করার। মেয়েটি বলে তুমি কি জানো আমার এই ড্রেসটির দাম কত? এটার দাম 5 লাখ, তাহলে ও কিভাবে এই ড্রেসটি নষ্ট করতে পারে? ভ্যাং তখন 5 লাখের একটি চেক বের করে ওই মেয়েটিকে ধরিয়ে দেয়। ওই মেয়েটি বলে আমার ফ্যামিলি এই শহরে অনেকটা বেশি রিচ, তাই আমিও দেখবো যে তুমি কেন এই মেয়েটির জন্য আমার ফ্যামিলির সাথে শত্রুতা করছো। তখন এখানে ওই মেয়েটির ফ্যামিলি চলে আসে। মেয়েটির বাবা এখানে তখন সরি বলতে থাকে টিনশনকে যে আমার মেয়ে ভুল করেছে, আমি পরে ওকে ওর উচিত শিক্ষা দিয়ে দেব, কিন্তু প্লিজ আপনি আমার সাথে সম্পর্ক নষ্ট করবেন না। পার্টি শেষ করে বাইরে চলে আসে তারা দুজনে। এখানে ভ্যাং বলতে থাকে টিনশনকে যে আমার লাইফ আগে অনেকটা বেশি খারাপ ছিল, আমি তো আগে শুধু এইটাই ভাবতাম যে আমি কিভাবে আমার মায়ের চিকিৎসা করাতে পারবো, তার জন্য আমার অনেক বেশি টাকার প্রয়োজন ছিল, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর আমার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তুমি তো অনেক ভালো, আমার মায়ের চিকিৎসা করিয়ে দিয়েছো আর আমাকেও কত বেশি খেয়াল
খেয়াল রাখছো, তাই আমি কখনোই তোমার এইসব কথাগুলো ভুলতে পারবো না। আমি অনেক লাকি। এরপরে তো টিনশন বলছিল আমি তোমার জন্য ড্রেস নিয়ে আসি, কারণ তোমার ঠান্ডা লেগে যাবে এরকম ভাবে বাইরে থাকলে। এরপর যখন টিনশন ওখানে ফিরে এসেছিল তো এখানে দেখতে পায় না ভ্যাংকে, আর সে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। তখন ভ্যাংয়ের একটি ইয়ারিং পরে থাকতে দেখে আর বুঝতে পারে ভ্যাংকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। অন্যদিকে আমরা ভ্যাংকে দেখতে পাই তাকে আসলে ঝাও লোকদেরকে দিয়ে কিডন্যাপ করেছিল। সে ভ্যাংকে মারতে চাচ্ছিল, কিন্তু তখনই ওখানে টিনশনের পুরো গার্ডরা চলে এসেছিল আর ওখানে থাকা সব গুন্ডাদের সাথে টিনশন অনেক বেশি ফাইট করে। আর এখানে তো ভ্যাংয়ের এরকম অবস্থা দেখার পর টিনশন তাকে সরি বলে যে আমি আসতে দেরি করে ফেলেছি, কিন্তু এরপর থেকে তোমার অনেক বেশি খেয়াল রাখবো। এরপরে টিনশন ভ্যাংয়ের কাছ থেকে জানতে পেরেছিল ভ্যাংকে আসলে ঝাউই কিডন্যাপ করিয়েছিল। তাই তো কোম্পানিতে আসার পর টিনশন এখানে ঝাউকে কোম্পানি থেকে ফায়ার করে দেয় আর ঝাউকে এটাই বলেছিল যে তুমি আজ থেকে আর এই কোম্পানিতে আসবে না। ঝাউ তো রেগে যায় যে তুমি এটা কিভাবে করতে পারো, আমি 6 বছর ধরে এই কোম্পানিতে কাজ করছি। ব্যাংক তাকে একটি ফাইল দেখায় আর বলে তুমি কি করেছো এই সবকিছুর প্রমাণ এর ভিতরে রয়েছে। আমরা জানতে পেরেছি যে তুমি আসলে ভ্যাংকে কিডন্যাপ করেছিল ওকে মারার জন্য। ঝাউ বলে ঠিক আছে, আমি এই কোম্পানি থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি আশা করব তুমি এরপরও আমার আর তোমার ফ্রেন্ডশিপটা নষ্ট করবে না, কারণ আমাদের ফ্রেন্ডশিপটা অনেক বছরের। টিনশন বলে আজ থেকে লু ফ্যামিলি আর ঝাও ফ্যামিলি এই দুই ফ্যামিলির ভিতরে কোনো সম্পর্ক নেই, আমি সবকিছুই নষ্ট করে দেব। ঝাও বলে তুমি এটা কিভাবে করতে পারো, আমি 6 বছর ধরে এই কোম্পানিতে কাজ করেছি শুধুমাত্র তোমার জন্য, আর তুমি তো এটাও জানো আমি তোমাকে লাইক করি। আর ওই মেয়েটির ভিতরে এমন কি রয়েছে, ও তো গ্রাম থেকে উঠে এসেছে, তাহলে তুমি ওকে কেন এত বেশি সাপোর্ট করছো? টিনশন বলে আমার যাকে ইচ্ছে তাকে সাপোর্ট করবো, এইসব নিয়ে তুমি কথা বলার কে? ঝাও বলে তুমি হয়তো বা জানো না যে ওই মেয়েটি কতটা বেশি চালাক, ও তো এখন প্রেগনেন্ট আর জানি না ওর বেবিগুলোর বাবাকে, ও তোমাকে ফাঁসাচ্ছে, তুমি বুঝতে পারছো না। টিনশন বলে ওই বেবিগুলোর বাবা আমি, ওগুলো আমারই বেবি। এইটা জানার পর তো এখানে বলছিল ঝাও এটা কিছুতেই হতে পারে না, আমি এগুলো বিশ্বাস করব না। টিনশন বলে আমি ওই দিন রাত্রে অনেকটা বেশি ড্রাঙ্ক ছিলাম, আর ওই দিন যখন হসপিটালে গিয়েছিলাম তখনই আমার ওখানে ফার্স্ট দেখা হয়েছিল ভ্যাংয়ের সাথে। ঝাও বলে ও এখন আমি বুঝতে পেরেছি যে তুমি কেন ওকে কোম্পানিতে নিয়ে এসেছিলে আর কোম্পানিতে কেন ওর এত বেশি খেয়াল রাখছিলে। তো আমিও দেখবো যে তুমি কিভাবে ওই মেয়েটির সাথে থাকতে পারো। ওই মেয়েটি অনেকটা বেশি লোভী, তোমার সব টাকাগুলো নিয়ে চলে যাবে। এরপরে নিজেই তো ভ্যাংয়ের কাছে মেসেজ করেছিল, ভ্যাংকে বলেছিল যে তোমার কি মনে হয় তোমাকে টিনশন লাইক করে? ও তো শুধুমাত্র ওর বেবির জন্যই তোমাকে কেয়ার করছে, ওর বেবিগুলো যদি একবার পৃথিবীতে চলে আসে তাহলে তোমার দিকে ফিরেও তাকাবে না। আর এইসব কিছু দেখার পর এখানে ভ্যাংয়ের মনে হতে থাকে সত্যি এমন কিছু, তাই তো নিজের সব জিনিসগুলো এখানে প্যাক করতে থাকে এখান থেকে চলে যাওয়ার জন্য। এরপরে মেয়ের এসে টিনশনের মাকে বলে ভ্যাং তো বাড়ি থেকে চলে গিয়েছে, কোথাও খুঁজে পাচ্ছি না। টিনশন বাড়িতে আসার পর এখানে ভ্যাংয়ের রেখে যাওয়া একটি চিঠি দেখতে পায়, যে এখানে ভ্যাং বলেছিল আমার মনে হয় আমি দিন দিন অনেকটা বেশি লোভী হয়ে যাচ্ছি, তাই আমার এখানে থাকা উচিত হবে না। তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার জীবন পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল, তাই আমি এখন ইচ্ছা করে এখান থেকে চলে যাচ্ছি, আর তুমি আমাকে খুঁজে বের করার একদমই চেষ্টা করবে না। একা একা রাস্তা দিয়ে হাঁটছিল আর টিনশন তো এরপরও অনেক জায়গায় খুঁজতে থাকে ভ্যাংকে, সে কোথাও ভ্যাংকে খুঁজে পাচ্ছিল না। এরপর একটি হসপিটালে এসেছিল টিনশন, আর টিনশন এখানেই দেখতে পাই ভ্যাংকে, আর ভ্যাংকে বলছিল তুমি কেন এভাবে কোনো কিছু না বলে বাড়ি থেকে চলে এসেছো। ভ্যাং আবারও ওটাই বলে আমার মনে হয় আমি অনেকটা বেশি লোভী হয়ে যাচ্ছি, তাই আমি এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিলাম, আর তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বেবিগুলো তোমাকে দিয়ে যাব। আর তুমি আগে আমাকে এইটা বলো যে তুমি এখানে কার জন্য এসেছো, আমার জন্য নাকি তোমার বেবিগুলোর জন্য? তোমার বেবি যতদিন পর্যন্ত না আছে আমি কোথাও যাব না, বেবিগুলো তোমাকে দিয়ে চলে যাব। টিনশন বলে তুমি এইসব কিরকম কথা বলছো? ভ্যাং বলে আমি জানি আমি তোমার জন্য পারফেক্ট হতে পারবো না। আর এখানে টিনশন বলছিল তোমাকে এইসব কে বলেছে, এইটা বলে সে এখানে ভ্যাংকে কিস করেছিল। টিনশন বলে এখন তোমার বিশ্বাস হয়েছে, তুমি এটা বলো যে তোমাকে এইসব কে বলেছে, তুমি কেন এখান থেকে চলে যাচ্ছিলে এইসব কিছু ভেবে? ভ্যাং বলে যদি এরকম কোনো কিছু না হতো তাহলে তুমি কেন এখন আমাকে বিয়ে করোনি? টিনশন বলে আমাদের বিয়ের সার্টিফিকেট নেওয়ার জন্য তোমার 20 বছর হতে হবে, কিন্তু এখনো তো তোমার 20 বছর হয়নি, তাই আমরা বিয়ে করতে পারছি না। ভ্যাং বলে ওটা বুঝেছি, কিন্তু তুমি তো এখন পর্যন্ত আমার সাথে এক রুমে থাকো না, আলাদা রুমে আমরা কেন থাকি? এইতেও তখন টিনশন বলে এখন তুমি প্রেগনেন্ট, তাই তোমার আলাদা রুমে থাকাই বেটার। পরের সিনে আমরা কোম্পানির সিন দেখতে পাই, যে এখানে ম্যাং তো টিনশনকে একটি ফাইল নিয়ে এসে দিয়েছিল, আর এখানে ভ্যাংয়ের বাবার সব কিছু লেখা ছিল। এটাও বলছিল যে ভ্যাংয়ের বাবা তো সবসময় ভ্যাংকে ব্ল্যাকমেল করতে থাকে টাকা নেওয়ার জন্য। ভ্যাংয়ের বাবা অনেকটা বেশি খারাপ, সবসময় তার মেয়ের সাথে খারাপ
করে। এইসব কিছু জানার পর টিনশন ওখানে চলে আসে আর ভ্যাংয়ের বাবাকে বলেছিল যেন আজকের পর থেকে কখনোই ভ্যাংয়ের সাথে দেখা করতে না আসে। যদি এমনটি করে তাহলে ওনার জন্য একদমই ভালো হবে না। আর এখানে ভ্যাংয়ের বাবাকে অনেক বেশি মারধরও করেছিল। ভ্যাংয়ের বাবা বলছিল, আমি ভ্যাংয়ের বাবা, তুমি আমাকে কেন মারধর করছো? আমাকে ক্ষমা করে দাও, ভুল করে ফেলেছি। আসলে এখন দেখেছিল যে টিনশন অনেকটা বেশি রিচ, তাই এমন বলছিল। টিনশন বলেছিল ভ্যাংকে যেন এনাকে এই শহর থেকে বের করে দেয়, এই শহরে যেন আর দেখা না যায়। এরপরে দেখা করেছিল ভ্যাংয়ের সাথে। ভ্যাংকে বলছিল, আজকে আমি তোমার বাবার সাথে দেখা করেছিলাম। এইটা জানতে পেরে ভ্যাং তো অনেক বেশি নার্ভাস হয়ে যায় আর বলে, আমার বাবা কি আজকেও তোমার কাছ থেকে টাকা চেয়েছিল? টিনশন ভ্যাংকে বলে, তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবা টাকা চায়নি আর আজকের পর থেকে কখনোই তোমার বাবা তোমার কাছ থেকে টাকা চাইবে না, তাই তুমি আর এইসব নিয়ে চিন্তা করবে না। ভ্যাং দেখতে পায় টিনশন তো এখানে তার হাতে ব্যথা পেয়েছে, তাই বলছিল, তুমি কি ফাইট করেছো? তখন বলতে থাকে টিনশন যে এরকম কোনো কিছুই না, শুধুমাত্র তোমার বাবাকে 2টি পাঞ্চ মেরেছিলাম, তাই এমনটি হয়েছে। আর বলছিল, আমি তোমার 20তম বার্থডেতে তোমাকে অনেক বড় একটি গিফট দিতে চাই, যেইটা পেলে তুমি অনেক বেশি খুশি হয়ে যাবে। ভ্যাং এতে রাজি হয়েছিল। এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় যেখানে ভ্যাংয়ের বার্থডের দিন ছিল আর এখানে তো অনেকটা বেশি সুন্দর করে টিনশন তাকে প্রপোজ করেছিল এক ডায়মন্ডের রিং বের করে। আর আজকে ছিল ভ্যাংয়ের 20তম বার্থডে, এই কারণে বলছিল যে তুমি কি আমাকে বিয়ে করবে? ভ্যাং এতে খুশি খুশি রাজি হয়ে যায়। তারা দুজনে একে অপরকে অনেক বেশি ভালোবাসতো। এরপর এখানে রিংটি পরিয়ে দেয় ভ্যাংকে। পরের সিনে দেখানো হয় দুজনে একসাথে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে বের হয়েছে। তারা দুজনে এখন বিয়ে করে নিয়েছিল, যেহেতু এখন ভ্যাংয়ের 20 বছর হয়ে গিয়েছে। এতে তারা দুজনে অনেক বেশি হ্যাপি ছিল। আর এখানে এই ড্রামাটার এন্ড হয়ে যায়। তো তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। এরকম সব সুন্দর সুন্দর ড্রামাগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওতে একটি লাইক দিও। বাই বাই।